বাংলা ভাই শায়েক আব্দুর রহমান তালেবান জঙ্গিবাদের এই সব কিছুকে ছাপিয়ে দেশে এখন আলোচনা আইএস নিয়ে। দুই বিদেশি নাগরিককে হত্যা করেছে আইএস, এমনই দাবি করেছে সংগঠনটির একটি ওয়েবসাইট। যদিও দেশে এই উগ্রবাদী সংগঠনটির অস্তিত্ব নেই বলে দাবি সরকারের। এসব নিয়েই আমাদের আজকের আলোচনা। দেখছেন বাংলাদেশ এখন, আর আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, আছেন সিনিয়র সাংবাদিক সুপন রায় এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে পলক ভাই, আপনাকে একটু অভিনন্দনও জানাচ্ছি। এবার আপনি একটা পুরস্কার পেয়েছেন, সেজন্য একটা স্পেশাল অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রথমে যেটা বলছিলাম যে আসলে যে এখন দুই বিদেশি নাগরিক হত্যার পর থেকে আসলে একটা জঙ্গিবাদ, আইএস কারা করছে, এই যে এতগুলি প্রশ্ন আসছে, এটা কি শুধুই একটা সাধারণ হত্যাকাণ্ড? আমি একটু প্রথমে সুপন রায় আপনার কাছে জানতে চাই, কারণ আপনি দীর্ঘদিন অনুসন্ধানী সাংবাদিকতা করছেন, আপনি অপরাধ বিষয়ক সাংবাদিকতা করছেন, জঙ্গি বিষয়ক সাংবাদিকতা আপনি করেছেন। আপনার কাছ থেকে এটার বিশ্লেষণ আমি একটু জানতে চাই। এক্ষুনি একদম সরাসরি বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। আপনি যাই কিছু বলছেন সবকিছুই একটা পারসেপশনের উপর আমার মনে হচ্ছে এখনো অ্যানালাইসিস চলছে। আর আমি কি বলবো, বিশ্লেষক নই। প্রথমে আমি ক্ষমা চাই, আপনি যেভাবে পরিচয় করে দিলেন, আমি সাংবাদিক, আমাদের কমেন্ট করার সুযোগ কম। আমরা যেই তথ্যপত্রগুলো বিভিন্ন সোর্স থেকে পাই সেটারই মোটামুটি প্রতিফলন করানোর চেষ্টা করি। আমার যেটা এমনিতে নিজে, যদি আপনি প্রশ্ন করেন সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা থেকে, রিপোর্ট কভার করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে দুটো ঘটনা দুটো জায়গায় ঘটেছে, একটা হলো বারিধারা এবং রংপুরে, সেই দুটো ঘটনার চরিত্র প্রেক্ষাপট যদি আপনি মাথায় রাখেন, তো অনেক বড় প্রেক্ষাপট, আমি প্রেক্ষাপটে যাচ্ছি না, প্রেক্ষাপট যদি মাথায় রাখেন, দুটো ঘটনার ধরন একরকম, সেই জন্য কিন্তু ওই যে সংখ্যাগুলো মনের ভিতরে জাগে। যেই পদ্ধতিতে করা হয়েছে, আপনি মোটরসাইকেল, সেটাও কিন্তু একই রকম। কিন্তু আইএস যেইভাবে কাজ করে, তাদের অপারেশন, তারা যেভাবে আগাম জানান দেয় এবং তাদের সংগঠনের যে ব্যাপ্তি এবং অবস্থান, সেটার সঙ্গে কিন্তু আবার মিলে না বাংলাদেশে। ওই জায়গাটাতে আমার একটু এখন পর্যন্ত মানে কোন সোর্স থেকে কিন্তু এখনো, সরকার তো দৃঢ়তার সঙ্গে বলছে কোনো জঙ্গি নাই, আইএস নাই, স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও বলেছেন যে সেটা নেই, কিন্তু মানে যেভাবে ঘটছে, যেভাবে একটা সফর বানচাল হয়ে গেল, সেই জন্য মানুষ হয় কি, আমাদের এখানে ডিনাইলাল একটা কালচার কিন্তু আছে। আপনি দেখবেন যে প্রথমে নাই 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 আমরা অস্বীকার করি। আপনি একটু আগে লিঙ্ক যেটা শুরু করলেন, খুব ভালো লাগলো আমার। আমি ফিরে গেছি 2006 সালে, শায়েক আব্দুর রহমান, বাংলা ভাইয়ের অপারেশন পুরোটাই তো হাতের সামনে দিয়ে হলাম। তখনও কিন্তু আমাদের মতিউর রহমান নিজামী সাহেব পরিষ্কারভাবে বললেন কার সৃষ্টি, আপনি মিডিয়ার সৃষ্টি। কিন্তু পরবর্তীতে দেখলাম তাদেরকে আবার ফাঁসির দণ্ডেও ওনারাই নিয়ে গেলেন। সেই জন্য বললাম, আমি পলিটিক্যাল ভাষায় যেতে চাই না। আমি পেশাদার সাংবাদিক হিসেবে বলতে পারি এটুকুই যে আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আইএস বাংলাদেশে তার অবস্থান নিয়ে ফেলেছে। আইএস আসলে তাদের অসংখ্য ওয়েবসাইট আছে, সেই রকম একটি ওয়েবসাইট থেকে গতকাল রাতে আমরা দেখেছি তারা বলেছে যে এটা তারা ঘটিয়েছে, তারা দাবি করেছে। এখন আইএস কেন, কি উদ্দেশ্য নিয়ে আসলে বাংলাদেশে এরকম অস্থিরতা তৈরি করবে? প্রধানমন্ত্রী যদিও বলেছেন আইএস এর কোনো মানে অস্তিত্ব বাংলাদেশে নাই, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি, যেমন গত পরশুদিনও ময়মনসিংহ থেকে 3 জনকে আইএস সন্দেহে কিন্তু আটক করা হয়েছে। ফলে তাহলে এই কথাগুলির মধ্যে এক ধরনের স্ববিরোধিতা কি আছে? জনাব জুনায়েদ আহমেদ পলক। ধন্যবাদ। আমি বলবো যে আসলে দেখুন, লক্ষ্য করে যে যখনই আমরা আন্তর্জাতিক মণ্ডলে যখন বাংলাদেশের উন্নয়ন সফলতার জন্য স্বীকৃতি পাচ্ছি, যখন মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পরিবেশ সংরক্ষণের জন্য পুরস্কৃত হচ্ছেন, ইউএন এর সর্বোচ্চ পুরস্কার, যখন আমরা আইসিটি সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা সর্বোচ্চ অ্যাওয়ার্ড পাচ্ছি জাতিসংঘে আইটিইউ পক্ষ থেকে, ঠিক সেই সময় আমাদের সাফল্যগুলিকে কিন্তু আমরা যখন ক্রিকেটে যখন বিশ্ব কাঁপিয়ে দিচ্ছি, তখন এই যে অস্ট্রেলিয়া টিমটা আসলো না বা নিরাপত্তার যেই বিষয়টি তারা তুলে ধরলো, এই সবগুলোর সাথে আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন দুজন যুদ্ধ অপরাধী বিচারের রায় কার্যকর হওয়ার পথে, ফলে এই যে বিভিন্ন বিষয়গুলি যখন দেখা গেছে যে 1 বছর পরে 2 বছর পরে যখন আমাদের রাজনৈতিক একটি শক্তি বারবার বিভিন্ন রকম সহিংস আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে
দেড়শো দুশো মানুষকে পুড়িয়ে হত্যা করার পরেও যখন তাদের সেই হীন উদ্দেশ্য চরিতার্থ হলো না, তারপরে বিভিন্নভাবে এখন কিন্তু তারা প্রকাশ্যে কোনো আন্দোলনে যাচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য বিভিন্ন সময় তারা আগাম কিছু ধরনের হুঁশিয়ারি প্রদান করছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন রাখি যে আসলে সব সময় পৃথিবীর সব দেশের সব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তো চলতেই থাকে, এটা কিন্তু আসলে সিস্টেমেরই একটি অংশ, তাহলে কি আসলে আমাদের সরকারের দিক থেকে কোনো ব্যর্থতা আছে? এই প্রশ্নটির জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমিনা মহসিন, আমি যে প্রশ্নটি রেখেছিলাম, আসলে কি কোনো রকম ব্যর্থতার জায়গা দেখেন, কিংবা মাত্র শব্দটি বলছি আমি দুঃখিত, যে কোনো মানুষের প্রাণী খুবই মূল্যবান, তারপরেও যদি আপনি প্রতিদিনের খুনের হিসাব ধরেন, সেই হিসেবে দুজন বিদেশি নাগরিক, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একই সূত্রে গাঁথা, কিন্তু এর মধ্যে কোনো ব্যর্থতার জায়গা দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি প্রশ্নের উত্তরে সরাসরি যাওয়াটা আসলে সম্ভব না। তার আগে একটুখানি আমাকে, আপনি যে ওনাদের কাছে প্রশ্ন করেছিলেন সেগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে। আপনি প্রশ্ন, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা আইএস করেছে, এবং উনি যেটা বলেছিলেন সেটার সাথে আমি সহমত যে বাংলাদেশে আইএসের সমর্থন দেয় এমন লোকজন থাকতে পারে, কিন্তু আইএস ঠিক বাংলাদেশে এসে এবং আইএসের যে অবজেক্টিভ, যে একটা খেলাফত প্রতিষ্ঠিত করা এবং যে ধরনের মেসেজ ফার্স্ট সাইড থেকে এসেছে, সেটা কিন্তু আইএস এই ধরনের মেসেজ দেয় না, এবং খেলাফতের কনসেপ্টের সাথে কিন্তু এই ধরনের মেসেজের মিলও খুঁজে পাওয়া যায় না, কারণ খেলাফতের মধ্যে আপনি মুসলিম নন মুসলিম সবাই থাকতে পারে, এবং সাইটটা কিন্তু প্রথমে যেটা শিকাগো থেকে এসেছে ওটা অপারেটর করেন একজন ইহুদি ব্যক্তি, এবং সেটার পিছনে প্রচণ্ডভাবে ইসরায়েলের সমর্থন আছে। সো এখানে কিন্তু একটা জিনিসটা ওভাবে আমি দেখছি না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও বলবো যে বাংলাদেশের জঙ্গি না, এটা আমি মানতে নারাজ, কারণ এই সরকারই কিন্তু অনেক বছর ধরেই বলছে, আমরা শুনে আসছি যে বাংলাদেশে জঙ্গিবাদ এগুলো শুনছি আমরা এই কথাগুলো, এবং শুধু তা নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান আমরা নিয়েছি, আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি, এবং এটা আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা কিন্তু মেজর প্ল্যাঙ্ক হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং আমরা তো, আপনি তো অনেকগুলো যখন অনুষ্ঠান আরম্ভ করেছিলেন আপনি অনেকগুলো লিঙ্কেজও দিয়েছিলেন, আপনি তো বললেনই সেটা। সো এখানে জঙ্গিবাদ আছে, বাট এটা নট নেসেসারিলি আইএস। এখন যদি, এবং আমি পলক আপনার সাথে একটুখানি, আমি এখানে আমার দ্বিমত আছে। আপনি যখন বললেন যে একটি মানে দল করছে এটা, দেখেন সেখানে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কনক্লুসিভ এভিডেন্স পাচ্ছেন না, তখন মানে ধরেন আপনারা তো ক্ষমতায় আছেন এবং রেসপন্সিবল পজিশনে আছেন, সেখান থেকে যখন এই ধরনের বক্তব্যগুলো আসে, সেটা কিন্তু যথেষ্ট সুযোগ থাকে আপনার ইনভেস্টিগেশনকে প্রভাবিত করার। এবং শুধু সেটা না, আরেকটা প্রবলেম্যাটিক সাইড এসে যায়। আমি একেবারেই কিন্তু এটা টেরোরিজমের একজন স্টুডেন্ট হিসাবে বলছি, যে আপনি যখন ইনভেস্টিগেশন করছেন এবং যখন বাইরের বিশ্ব আমাকে দেখছে, তখন যদি আমি আমার দেশের ভেতরে যে রাজনৈতিক যে আমার দ্বন্দ্বগুলো আছে সেটা কাউন্টার ব্লেমে চলে যায়, তখন কিন্তু বাইরের বিশ্বের কাছে মনে হবে যে আই এম নট সিরিয়াস অ্যাবাউট দ্য ইস্যুস, এবং এটাকে মানে এটা তো আমার দেশের রাজনীতির, ওরাও জানে আমাদের দেশের রাজনীতি প্রেক্ষাপট কি, অস্ট্রেলিয়াও জানে, মার্কিন যুক্তরাষ্ট্র জানে, পুরো পৃথিবী জানে। এবং সেখানে যদি আমি কাউন্টার ব্লেমে চলে যাই, তখন বোঝা যাবে যে আই এম নট সিরিয়াস অ্যাবাউট কাউন্টার টেরোরিজম, এবং আমি এটাকে টেরোরিজম হিসাবে দেখছি না। সো সেখানে একটা প্রচণ্ডভাবে প্রবলেম্যাটিক সাইড আছে। এটা ধরেন ডোমেস্টিক্যালি যেভাবে আছে, এটা ইন্টারন্যাশনালিও আছে, এগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রশ্নটা, যে ব্যর্থতা আছে কিনা, অফকোর্স ব্যর্থতা আছে। ব্যর্থতা না থাকলে তো এগুলো হতো না। আমি যখন জিরো টলারেন্সের কথা বলছি, এতগুলো ব্লগারের হত্যার পরেও তো আমরা কোনো দেখিনি, ইনভেস্টিগেশন তো চলছে, কিন্তু প্রত্যেকটার পরেই যদি আমি একটা
মানে কনক্লুশনে এসে যায়, সেটা তো গভর্নেন্সে একটা ব্যর্থতা। আমি যদি কনক্লুশন দেখেন, আমাকে একটু শেষ করতে দেবেন। যদি আমার কাছে আমি কনক্লুশনে এসেই যাই, তাহলে তো আমার কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন থাকে না। এবং এখানে যেখানে পুলিশ বলছে যে তারা এখনো কিছু জানে না, সেভাবে তারা বের হয়ে আসেনি, আপনি বলতে পারেন যে এটা আমরা বলতে পারি, আমরা অনুমান করতে পারি, কিন্তু যারা সরকারে থাকে তারা কিন্তু শুধু একটা দলের রিপ্রেজেন্টেটিভ না, তারা সরকারকে প্রতিনিধিত্ব করছে। সরকার মিন্স পুরো দেশের সরকার, তো সেই রেসপন্সিবিলিটি নিয়েই তাদেরকে কথা বলতে হবে। প্রধানমন্ত্রী আজকে গতকাল প্রেস কনফারেন্সে কিন্তু বলেছেন যে এর সঙ্গে বিএনপি একজন নেতার দিকে ইঙ্গিত দিয়েছেন, ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন। আমি যদি বলি, বাংলাদেশ এখন পেজের ফেসবুকে এখানে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে এটাতে প্রকৃত অপরাধীরা আড়াল হওয়ার সুযোগ থাকবে, এরকম একটি মতামত দিয়েছেন। এই ব্যাপারে আপনার কি মনে হয়? প্রকৃত অপরাধী যারাই এই নেপথ্যে আছেন তাদের বিরুদ্ধে তো তদন্ত চলছে, এবং তারা তো অবশ্যই আমাদের আইন যারা প্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় আসবে, তদন্তের মধ্যে প্রকৃত সত্য বের হয়ে আসবে। কিন্তু প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে, আপনি কি বলবেন যে 2004 সালের 21শে আগস্টে যেই গ্রেনেড হামলা, তার সাথে তো বিএনপি জামাতের সরকারের মন্ত্রীরা জড়িত ছিল। হাওয়া ভবনে সেখানে কথা হয়েছে, মিটিং হয়েছে, কার নির্দেশনা হয়েছে, সেগুলো 164 মাধ্যমে তারা স্বীকার করেছে যারা গ্রেনেড হামলা করেছে। সবসময় বলা হয় যে একটা ট্র্যাক রেকর্ড দেখা হয় অপরাধী বা অপরাধকারী সংস্থা বা সংগঠনের, যে কে কোন ধরনের অপরাধ করে। আজকেই দেখেন, আপনারা দুজনেই কিন্তু বলছেন, দুজনেই আপনারা সাংবাদিক, আপনারা বলছেন, এবং একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এখানে আছেন প্রফেসর স্যার। তো আমি বলছি যে এইটা যে আইএস কোন ধরনের অপরাধ করতে পারে তার একটা ম্যানার আছে, আল কায়দা কোন ধরনের অপরাধ করতে পারে তারও একটা ম্যানার আছে, এবং স্থানীয় অপরাধী কিভাবে করতে পারে। কেন বলা হচ্ছে 4টা গুলি ইতালি নাগরিকের একদম মানে কি বলে এটাকে কাছে থেকে, এবং একটা গুলিও মিস হয় না। একইভাবে যেই জাপানিজ একজন মুসলমান হয়েছে 3 মাস আগে, এবং সেখানে একজন মানে অজাত শত্রু একজন ব্যক্তি, একজন বৃদ্ধ মানুষ, একদম মানে এলাকায় তিনি সজ্জন বলে পরিচিত ছিলেন। কেন বলছেন আপনারা, কেন বলছেন যে এই ধরনের অপরাধ কারা ঘটাতে পারে, কোন ধরনের সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ এটা করতে পারে? ঠিক একইভাবে আমাদেরও যেটা সাম্প্রতিক সময়ের যে গত 10-15 বছরের যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ড আমরা অনুমান করতেই পারি যে একটা রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থের জন্য কারা করতে পারে। যারা ধরেন আপনার বাইতুল মোকাররমের জায়নামাজ পড়াইতে পারে, কোরআন শরীফ পড়াইতে পারে, যারা মনে করেন যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য 300 মানুষকে পুড়িয়ে হত্যা করতে পারে, এটা কি সন্ত্রাস নয়? আমি শুধু ম্যাডামের প্রতি সম্মান প্রদর্শন করে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি সন্ত্রাস কাকে বলবেন? এটা কি রাজনীতি? এটা কি আন্দোলন, যেটি এই 93 আন্দোলনের নামে যেই মানুষ পুড়িয়ে হত্যা? তাহলে সেই দলকে যদি আমরা অনুমান করি, ইঙ্গিত করি যে কোনো একটা বিশেষ নেতা এই ঘটনার আগে তার মন্তব্য, বক্তব্য এবং তার কিছু প্রমাণ উপাত্ত হয়তো গোয়েন্দা সংস্থার কাছে আছে, হয়তো আমরা জানি না, হয়তো কালকে জানবো, পরশু জানবো, আমরা অনুমান করছি যে এই ধরনের একটা অবস্থার মধ্যে আসলে আমরা এত বেশি অনুমান কেন করি? আমাদের এই জন্যই করি 75-এ জাতির জনককে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এই জন্যই করি 2004 সালে 21শে আগস্টে গ্রেনেড হামলায় আমরা 24 ফলে আমরা আসলে অনুমান করতে করতে অনেক সময় অনুমানের সঙ্গে পারসেপশনের ভিড়ে তথ্য হারিয়ে যায়। কেন হারিয়ে যাচ্ছে? আপনি দেখেন, আপনি 2004 সালে, আমি তো উত্তরবঙ্গের সন্তান, আমি নাটোরের সন্তান, আপনি কি একবার চিন্তা করে দেখেন, স্বপন রায় তখন অনেকবার সেখানে গিয়েছে, সেই বাগমারা থেকে শুরু করে আপনার নাটোর, নওগাঁ, রাজশাহীতে কাদের ছত্রছায়, আত্রাইতে কাদের ছত্রছায় সন্ত্রাস হয়েছে। সরকারের পতাকা উড়িয়ে মন্ত্রীর বাসায় বসে মিটিং করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে সমাবেশ করা হয়েছে। আপনি তার সাথে কি আমাদের তুলনা করবেন? বর্তমান এই ঘটনা আপনি যেটা বলছেন ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, আমরা জঙ্গি নিধনের জন্য আছি, আমরা শিকার হচ্ছি সন্ত্রাসবাদে। বিরতিতে যেতে হবে, কিন্তু যেই ষড়যন্ত্রের কথা বলছেন সেই ষড়যন্ত্র কি আসলে শুধুমাত্র মানে আমাদের ইন্টারনাল দেশীয়, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক বিষয় আছে? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, আমাকে একটা নিতে হচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা বলছিলাম যে অনেকগুলি প্রসঙ্গই ছিল, তার মধ্যে একটা নতুন করে আমি
তুলতে চাই। গতকাল মার্কিন রাষ্ট্রদূত তিনি কিন্তু বলেছেন, বার্নিকাট বলেছেন যে আইএস যে দায় স্বীকার করেছে গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র। এখন যেটা ভেরিফাইড হয় নাই তারা কেন এটাকে এত গুরুত্বের সঙ্গে দেখছে? এদিকে আবার অন্য একটা অভিযোগ আছে যে আইএস এর পেছনে আছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগটা কিন্তু অনেক জোরালো ভাবে আছে। ফলে কি এটা কি কোইন্সিডেন্টলি দেখার কোনো? আপনি একটু আগেই অনুমানের কথা বলছিলেন। অনুমান নির্ভর কোনো কথা ব্রডকাস্টিং হয়ে যাওয়াটা আমার কাছে অন্তত ভালো লাগে না। কারণ পলিটিক্যাল ভাষ্য একরকম হয় আর প্রফেশনাল ভাষ্য একরকম হয়। ম্যাডাম যেটা বলছিলেন একটু আগে, আপনি প্রশ্ন করেছিলেন যে ব্যর্থতা, আপনি দুটো ইনসিডেন্ট হলো, 2-3 দিন হলো, আপনি এই সময়ে এসে ব্যর্থতা সফলতার দিকে যাওয়াটা আমার মনে হয় সমীচীন নয়। এই কারণে পৃথিবীর কোনো ইন্টেলিজেন্স, আপনি দেখেন এই যে টুইন টাওয়ার অ্যাটাক হলো, পেন্টাগন, ওদের মতো ইন্টেলিজেন্স পৃথিবীতে কাদের আছে? ওরা কি পেরেছিল থামাতে? আপনি বাদ দিন শুটআউটের কথা বলুন, যে কয়েকদিন আগে যেটা 2 দিন আগে মারা গেল। ইভেন আপনি যেই অস্ট্রেলিয়া যেই সংখ্যা নিরাপত্তার অজুহাতটা বাদ দিল, তাদের অঙ্গরাজ্যের পুলিশের হেডকোয়ার্টারের সামনে কি হলো? রাজ্যের পুলিশের সদর দপ্তরের সামনে হলো। তাহলে কি ইন্টেলিজেন্স ওখানে তো তারা ফেল করেছে। কিন্তু পুলিশ ইন্টেলিজেন্স এজেন্সি কিভাবে কাজ করে সেটা তো আপনি ডিটেইলে জানেন, তাহলে তাদেরকে একটু সময় দিতে হবে। আমার দেশের মানুষ, আমাদের মানে ধৈর্য না আমরা খুব অল্পতে জাতি হিসাবে আমরা খুবই হলো কি জাজমেন্টাল একটা মানে জাতিতে পরিণত হয়ে গেছি। শুরুতেই আমরা জাজমেন্ট দিয়ে ফেলি, এটা কিন্তু সাংঘাতিক খারাপ দিক। আপনি একটু সময় দিন। আপনি আপনার উপরে যদি আস্থা না রাখেন, আপনি সবসময় সাদা চামড়া বলবে যে আপনি বড় হয়েছেন, তাহলে আপনি বড়। আপনি আপনাকে বিশ্বাস করুন যে আমি বড় হচ্ছি, আমি আমার যে মেধা যোগ্যতা সেটা দিয়ে আমি বিশ্বের পর্যায়ে আমি কিন্তু প্রতিযোগিতায় যেতে পারি। তো আপনি আপনার পুলিশকে যদি বিশ্বাস না করেন, আপনার ইন্টেলিজেন্স আরো যারা অর্গানাইজেশন আছে তাদেরকে কাজ করার সুযোগ দিন, পেশাদারিত্বের সুযোগ দিন, তারা কিন্তু বের করতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে বিশ্বাস আস্থার কথা বলছেন, সেইটা কি সবসময় মানুষ আসলে রাখতে পারে? না, সেখানে তো পলিটিক্যাল উইলের ব্যাপার আসবে। এটা তো অনেক লম্বা ডিসকাশন, এক লাইনে তো বলা যায় না। আপনি তাদেরকে কাজ করার সুযোগ দিন, সময় দিন, আপনি দেখবেন তারা বের করতে পারে কিনা। যে আমেনা মহসিন, যে বার্নিকাট যেটা বলছেন যে আইএস এর এই স্বীকারোক্তিকে, দায় স্বীকারকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে, একই সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আসলে এটা এক ফেক, মানে এটার কোনো ভিত্তি নাই। ফলে দুটো কন্ট্রাডিক্টরি। তারা মানে যুক্তরাষ্ট্র কেন এই দায় স্বীকারকে গুরুত্বের সঙ্গে নিবে? মানে আন্তর্জাতিক একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে এটা আপনি কিভাবে দেখেন? এটা দেখুন, জিনিসটাকে আমি কন্ট্রাডিক্টরি হিসাবে দেখছি না। কারণ হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, উনি তো আমার ইন্টারেস্টটাকে নিয়েই তো সামনে নিয়েই কথা বলবেন। এবং আমিও মনে করি আন্তর্জাতিক সম্পর্কে মানে বিশেষজ্ঞ আমি মনে করি না, আমি স্টুডেন্টই মনে করি, কারণ আমরা তো সারাক্ষণই এগুলো নিয়ে পড়াশোনা করছি এগুলো নিয়ে। সো সেখানে আমার মনে হয় না যে বাংলাদেশে আইএস আছে, এবং বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র, বাংলাদেশের জনগণ ভীষণভাবে সেকুলার। এখানে আইএস নিজের রুটসগুলো মানে সেভাবে গাঁথন যেটা বলবো আমরা, ইট কান্ট টেক রুটস, সেভাবে আইএস আসতে পারে না, এবং জঙ্গিবাদও আমাদের এখানে আসতে পারেনি। এবং যেগুলো হয়েছিল তারা মার্জিনসে ছিল, এগুলো একটা মাইনরিটি ছিল এবং ফ্রিঞ্জে ছিল। তাহলে কোন প্রেক্ষাপট থেকে যুক্তরাষ্ট্র সেটা বলবে, বিকজ যুক্তরাষ্ট্র দেখেন এই সমস্ত গ্রুপেরকে কিন্তু আপনি সংখ্যা দিয়ে বিচার করতে পারবেন না। এদের যে পাওয়ারটা আছে এটা কিন্তু সংখ্যার বিচারে আমরা যেতে পারি না। এখানে যদি দুটো জঙ্গি এসে যায়, তারা কিন্তু দে হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, সে ধরনের একটা টেরর আপনি সন্ত্রাস ঘটিয়ে ফেলার। এবং আমরা টেরোরিজমকে বলি যে ইট ইজ সামথিং উইচ ইজ বিয়ন্ড রিজন, এটা আপনি যুক্তি তর্ক কোনো কিছু দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। এবং যেহেতু ওরা ক্লেম করছে তার, এবং যুক্তরাষ্ট্র তো একটা মানে এক ধরনের ধরেন তারাও টেরোরিজম প্রডিউস করছে, আবার টেরোরিজমের বিরুদ্ধে তারাও কথা বলছে। আমিও তো প্রশ্ন করতে পারি, আমরা প্রশ্ন করতে পারি না যে আইএস এর কাছে এত অস্ত্র আসছে কেন? সেজন্য আমি কিন্তু প্রসঙ্গটি বলেছিলাম যে আইএস এর কাছে আসছে কেন। উৎপত্তির পেছনে, যেমন তালেবানের উৎপত্তির পেছনে বলা হয় যে যুক্তরাষ্ট্রের, হ্যাঁ আইএস এর পেছনেও বলা হয় যুক্তরাষ্ট্রের। সেটা তো আপনাকে প্রশ্ন করতেই হবে যে, এবং ধরেন ইসরায়েলের মতো রাষ্ট্রকে যুক্তরাষ্ট্র কি টিকিয়ে রাখছে না? এগুলো কি আমরা কিন্তু এটা উনি ক্ষেপণ খুবই মানে সঠিক কথা বলেছে যে আমরা নিজেদেরকে এত হীন মনে করি যে আমরা এই প্রশ্নগুলো কখনো উত্থাপন করি না,
মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো মানে ইকোনমিটাকে সাস্টেইন করে অনেক অংশে তাদের ওয়ার ইন্ডাস্ট্রি। এগুলো ইরাকে কি ঘটেছে, লিবিয়া কি ঘটেছে, মানে এগুলো তো আমরা সবই জানি, কিন্তু আমরা কেন এই প্রশ্নগুলো তুলি না? সেখানেই কিন্তু আমাদের এই প্রশ্নগুলি তোলার ফোরাম কোথায়? আমরা এই যে আমরা ডিসকাশন করছি, এই ফোরামটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন না? এখানে আমাদের সঙ্গে একজন সরকারের প্রতিনিধি ইয়াং মিনিস্টার বসে আছেন, জাতিসংঘের অধিবেশন থেকে আসলেন। হ্যাঁ, মানে কিভাবে বলা যায় জিনিসটাকে, যে মানে এরকম বৃহৎ পরিসরে, এরকম আন্তর্জাতিক পরিসরে কি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার আদৌ কোনো সুযোগ কি আছে? সুযোগ কতখানি আছে আমি এটা বলতে পারবো না, তবে আমি এইটুকু গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতবারও কিন্তু প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন এবং এই নির্যাতিত জাতিগুলোর পক্ষে বলেছেন, ঠিক যেভাবে 1974 সালে বঙ্গবন্ধু বলেছিলেন। ঠিক একইভাবে এইবারও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি বলেছেন যে এই উগ্র জঙ্গিবাদ সন্ত্রাসীদের কাছে অস্ত্র যেন কেউ বিক্রি না করে। আমি সুস্পষ্টভাবে বলতে পারি, আপনি দেখবেন যে উনি জাতিসংঘের বক্তব্য থেকে শুরু করে উনি যতগুলো সেশনে গিয়েছেন সেখানে কিন্তু বঙ্গবন্ধু ঠিক একইভাবে বলেছিলেন 74-এর বক্তব্য যদি আপনি দেখেন, যে পৃথিবীর কোনো মানুষ না খেয়ে থাকবে না যদি যুদ্ধে যে অস্ত্র ব্যবহার করায় সেই অর্থটি যদি শুধু গরিব রাষ্ট্রগুলিকে দেওয়া হয়। ঠিক একইভাবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও এইবারও আমি বলছি, পরিবেশ সংরক্ষণে উনি সোলার নেশন গড়ার জন্য বলেছেন। সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের উন্নয়নকে বিস্ময়কর বলে উল্লেখ করা হয়েছে এবং বারাক ওবামার সাথে এবং আরো অন্যান্য অনেকগুলো সেশনে, যেখানে আমরা এমডিজির মানে 8টা গোলের মধ্যে আমরা সবগুলিতেই বিশ্বের সবগুলো দেশতে ভালো করেছি এবং সেখানে আইসিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই বলেছেন, একমাত্র নেতা যিনি বলেছেন যে এই সন্ত্রাসীদের কাছে অস্ত্র যদি কেউ বিক্রি না করে তাহলে কোথাও কোনো ধরনের সন্ত্রাস হবে না। তো এই কথাটি আমি তো বলবো যে আমরা হতে পারি নিম্ন মধ্যমায়ের দেশ, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশ এবং জাতিকে উনি মর্যাদার আসনে উন্নীত করেছেন। এবং আমি বলতে পারি এটাও যে আপনি লক্ষ্য করে দেখেন যে হ্যাঁ, অবশ্যই এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান রাখতে হবে। এই লড়াই কিন্তু একদিনের নয়, এই লড়াই কিন্তু 23 বছর আমরা লড়াই করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে। তখনও কিন্তু আওয়ামী লীগ যখনই ভোটে গিয়েছে এই বারবার কিন্তু ইসলামকে প্রগতিশীল রাজনীতির সামনাসামনি দাঁড় করানো হয়েছে। ঠিক একইভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 21 বছর ধরে এই জাতি তরুণ প্রজন্মের ভেতরে বারবার এটাকে ইনজেক্ট করার চেষ্টা করা হয়েছে। তো আপনি 23 বছরের সেই ঝামেলা মেটানোর জন্য বঙ্গবন্ধুকে মাত্র আমরা 3.5 বছর দিয়েছিলাম। 21 বছরের সেই সকল বিভ্রান্তি কাটানোর জন্য জননেত্রী শেখ হাসিনাকেও কিছুটা সময় আমাদের দিতে হবে। বাংলাদেশের সকল প্রগতিশীল না, আমি সময় দিচ্ছে বলেই শেখ হাসিনা লড়ছে এবং লড়ছে বলেই আজও বাংলাদেশ কিন্তু জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিণত হয়নি। অবশ্যই আমি প্রফেসর আমেনার সাথে একমত যে বাংলাদেশে জঙ্গিবাদীরা ওইভাবে উত্থান হতে পারেনি, বাংলাদেশে প্রগতিশীল মনা মানুষ। কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে এই বাংলাদেশের ভূখণ্ডকে কিন্তু আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী তারা ব্যবহার করার চেষ্টা করেছে। কোন সময় করেছে, কোন সময়গুলিকে তারা 10 ট্রাক অস্ত্র এখানে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে, এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে। আজকে ভারত বলেন, প্রতিবেশী চায়না বলেন, প্রত্যেকটি রাষ্ট্র আজকে আওয়ামী লীগ সরকারের প্রতি কিন্তু ভরসা রাখে, তারা কিন্তু শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা রাখে। আমি একটুখানি বলতে চাই, ফেসবুকে বাংলাদেশ এখন পেজে রিমন আরিফিন তিনি প্রশ্ন রেখেছেন যে সরকার এখন বলছে যে এখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জামায়াতের হাত আছে, এটা কি তদন্তের পরে নাকি ওনারা নিজেরাই বড় তদন্তকারী? জনাব সুপন রায়, আপনার কাছ থেকে এই প্রশ্নের জবাব আমি চাবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে সবাই যে প্রশ্নগুলি করছে যে আসলে একটা ঘটনার আগেই যদি তদন্ত করে ফেলা হয় রাজনৈতিকভাবে, তাহলে পুলিশ আসলে কি তদন্ত করবে? এটা সত্যি, কিন্তু যেটা পলক ভাই একটু আগে বললেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান, উনি যখন বলেন ওনার যে চেয়ার, উনি কিন্তু ব্যক্তির চাইতে ওই জায়গাটা, আমি মনে করি উনি যে জায়গাটায় বসে আছেন সেখান থেকে যদি বলে থাকেন, আমার বিশ্বাস করতে
আমি বিশ্বাস করতে চাই, কষ্ট হলেও আমি চাই যে উনি যেটা বলছেন উনি বিশ্বাস করেই বলছেন, উনি জেনে বলছেন, ওনার কাছে সেই রকম ইন্টেলিজেন্স ইনফরমেশনগুলো গ্যাদার করেছে। কিন্তু যদি সেটা না হয় তাহলে কি হবে? তাহলে হবে যেটা হলো যে এটা আমি নিজে সাংবাদিক হিসেবে বিবেচনা করবো একটা পলিটিক্যাল উনি মন্তব্য করেছেন। এটা যদি পলিটিক্যাল হয় তাহলে হয় কি, তাহলে পুলিশের ভিতরে যে ইনভেস্টিগেশন করবার যে তাগিদটা তৈরি হওয়ার কথা সেটা হয় না। উনি যখন বলেই ফেলেন তখন তার মাথায় তার ঘাড়ে কয়টা মাথা আছে যে ওনাকে ডিঙ্গিয়ে ওরা সত্যিকার অর্থে এই বিষয়ে কি বলবেন? না, আমি সেটাই বলছি, সুবন্ধা তো বললেনই যে এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এই ঘটনার আগে কিছু কথা এবং ঘটনার পরে বিএনপির যে দলীয়ভাবে বিএনপির মুখপাত্র তার যে বক্তব্য, ওই যেটা আপনি বললেন যে 3 দিনের মধ্যেই সুবন্ধা যেটা বললেন যে সরকার ব্যর্থ হয়েছে কি হয় নাই, তার মানে কি এটাই বোঝায় না যে আসলে এটা বলা সম্ভব না? কিন্তু বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে, তার মানে মনে হচ্ছে এইটাই যে তারা এই যে 300 লোককে হত্যা করার পরেও তাদের যে হীন উদ্দেশ্য চরিতার্থ হলো না, তার মানে এরকমও হয়তো হতে পারে যে তারা অন্য কোনো ভিন্ন পথে তাদের এই দেশকে অস্থিতিশীল করা অথবা সরকারকে বিব্রত করা দেশে বিদেশে, তার জন্য এই ধরনের চক্রান্তের সাথে তাদের জড়িত থাকাটা অসম্ভব কিছু নয়। সেইটা আমাদের ধারণা হতেই পারে। কারণটা হচ্ছে এইটাই যে এই ঘটনার আগের বক্তব্য, ঘটনার পরের বক্তব্য, ধারণা যদি হয়েও থাকে, ধারণা হচ্ছে আমাকে একটু প্রশ্নটি করতে দেন। ধারণা যদি হয়েও থাকে, আপনার কাছে মনে করেন কিছু অল্প কিছু তথ্য যদি থাকে, চূড়ান্ত তদন্ত না হওয়া পর্যন্ত এই সুলতানা, আমি মন্তব্যটি করা কতখানি সম্মত হয়? প্রশ্নের ভিতরে উত্তরটা আছে। আমি বলছি, আমি ধরেই নিচ্ছি, আমি তো জানি আমার চেনা শত্রু। আমি যখন পলিটিক্স করতেই আসছি আমি জানি আমার চেনা শত্রু অমুক পার্টি, আমি নাম না বলছি। তো আমি তো জানি তারা আমার ক্ষতি করতে চাইবে। তো ক্ষতি করতে চাইলে আপনার তো সেই প্রিপারেশনটুকু আপনার থাকতে হবে না? আমিনা মোহসিন, হ্যাঁ, সেটাই আমি কিন্তু বলেছিলাম যে আসলে ষড়যন্ত্রের যে কথা বলা হয়, সেই ষড়যন্ত্র যুগে যুগে সব সময় সব জায়গায় থাকে। তারপরেও আসলে সেই প্রস্তুতিটা তো সরকারকে রাখতে হয়, কিংবা যার বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা প্রতিষ্ঠানকে তো সেই জায়গাগুলিকে নিজেকে প্রস্তুত রাখতে হয়। সেই জায়গাটাতে কোনো ঘাটতি দেখেন কিনা? এই প্রশ্নটি আমি প্রশ্নের উত্তর দিয়েছি। আমি তো প্রথম দিকেই উত্তরটা দিয়ে দিয়েছি যে যারা মানে আপনি যখন সরকারে থাকেন তখন আপনি পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন, আপনি সরকারে, আপনি একটা দলীয় ব্যক্তি না। এবং তখন সরকারে যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো আছে এবং যে ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকেই মানে তাদের হাতেই সেই দায়িত্বটা আমাকে ছেড়ে দিতে হবে। আমি যদি ইঙ্গিত দিয়ে দিই, আমি তো অলরেডি এটা উত্তরটা আমি দিয়েছি। কিন্তু অনেক সময় বলা হয় কি যে আসলে আমরা কোনো কিছু নিয়ে যখন একটা দেশে একটা ঘটনা ঘটে, দেখেন সুলতানা, আমি একটা কথা খুব সিরিয়াসলি বলছি, টেরোরিজম ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু এবং বাংলাদেশ অ্যাকচুয়ালি খুব সিরিয়াসলি এটাকে সমর্থক হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, টেরোরিজম ইজ অলসো না, টেরোরিজম এক ধরনের এক্সট্রিমিজমই। এবং এখানে ধরেন এক্সট্রিমিজম কিন্তু বিভিন্ন ফর্মে থাকতে পারে। এক্সট্রিমিজম কিন্তু অস্ত্র নিয়েও থাকতে পারে, অস্ত্র ছাড়াও থাকতে পারে। আপনি পলিটিক্যালিও কিন্তু একটা এক্সট্রিমিস্ট পজিশনে থাকতে পারেন, সেটা আমাকে মাথায় রাখতে হবে। সুতরাং এটা নিয়ে কিন্তু রাজনীতি করাটা ঠিক হচ্ছে না। এখানে আমাকে এটা সিকিউরিটি ইস্যু হিসাবেই এটাকে চিহ্নিত করে এটা সমাধান করতে হবে, সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। জি, কিন্তু মানুষের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে যে আসলে কি হচ্ছে মানুষের ভিতরে। হ্যাঁ, সেইটা সূত্র ধরে আমি বলতে চাই যে যেমন একজন রিপন নামে একজন প্রশ্ন করেছেন বাংলাদেশ এখন পেজে, সেখানে বলেছেন যে দয়া করে কেউ দেশটাকে তালেবান পাকিস্তান বানানোর চেষ্টা করবেন না। মানে আমরা যে এই সমস্ত বিষয় নিয়ে বেশি বেশি আলোচনা করলে কি আসলে এগুলি উদ্বুদ্ধ হয় না? দেখুন, উদ্বুদ্ধ আলোচনা করলে যে হয় তা না, মানে দুটোই হতে পারে। একটা হচ্ছে আমরা খুব আলোচনা করছি, আরেকটা আছে যে যিনি প্রেক্ষিতগুলো তো তৈরি হচ্ছে বলেই তো আমরা আলোচনা করছি। এবং এই আলোচনা হওয়াটাকে আমি ভালো মনে করি, কারণ আলোচনা কিন্তু ডেমোক্রেসির একটা পূর্ব শর্ত। এবং এই আলোচনার মাধ্যমেই কিন্তু আমি এক ধরনের, ধরেন এখানে আমরা আলোচনা করছি, আমরা তিনজন কিন্তু 3 রকমের মতামত দিচ্ছি, কিন্তু আমরা খুব সিভিল ওয়েতেই এটা করছি। সো এই যে আমার যে রাইট টু ডিসেন্ট,
আমার যে কথা বলার অধিকার, এটাই তো আমার গণতন্ত্রের প্রথম শর্ত। সো সেটা তো আমি আলোচনা করবে, এবং জনগণ তাদের প্রতিক্রিয়াগুলো যদি না জানায়, এবং সরকারি বা বুঝবে কি করে যে জনগণ কি ফিল করছে। আমি একটু আগে আরেকটা জায়গায় ছিলাম, আমি ওখানে বলছিলাম যে মিডিয়াকে এখন আমার মনে হয় মেজর অপোজিশন পার্টি, এবং সেটার জন্য আমি মিডিয়াকে অভিনন্দন জানাই। কারণ যেখানে আমরা এফেক্টিভ কোনো অপোজিশন দেখছি না, সেখানে আমরা দেখছি মিডিয়া কিন্তু জনগণের ভয়েসটাকে পৌঁছায় দিচ্ছে সরকারের কাছে, এবং এই স্পেসটা আমাদের দরকার, আপনি যেটা বলছিলেন। এবং সেখানে আমার মনে হয় এই ক্রিটিক্যাল ভয়েসগুলো ফ্যাক্টর ইন হওয়ার প্রয়োজন আছে। এবং ধরেন আমি প্রায় একটা কথা বলে থাকি যে গণতন্ত্রের মধ্যে কিন্তু একটা কেওস আছে, সেই কেওসটা ইজ মাচ বেটার দেন কবরস্থানে যে একটা নিস্তব্ধতা আছে, সেটার থেকে কিন্তু এই কেওসটা অনেক বেটার। কিন্তু সবসময় কি সরকার সবসময় অতখানি সহনশীল হতে পারে? হ্যাঁ, আমরা তো সরকার অবশ্যই সহনশীল, এবং আমি বলবো যে মিডিয়া মিডিয়া আমাদের সরকারের মেইন অপোজিশন না, বরঞ্চ আমি বলবো আমাদের মেজর অ্যালায়েন্স। কারণ একটা বিষয় লক্ষ্য করেন, অপোজিশনকে আপনি কিন্তু খারাপ অর্থে নেবেন না। জি, আমি এই জন্য বলছি, কারণ আপনি লক্ষ্য করে দেখেন শেখ হাসিনা সরকার কিন্তু সবসময় জনমতকে শ্রদ্ধা করে এবং জনগণের মতামতকেই প্রাধান্য দেয়। সাম্প্রতিক সময়েও যদি আমি দুই একটা দৃষ্টান্ত দেই, আপনার ভ্যাট প্রত্যাহার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আরিয়াল বিল, সব জায়গায় কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু জনমতের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমাদের মধ্যে সেই সাহসিকতা আছে, আমাদের মধ্যে সেই সৎ সাহস আছে, আমরা জনমতের প্রতি শ্রদ্ধাশীল সব সময়। আমি বলবো যে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি যখন কথা বলছিলাম আমি খেয়াল করছিলাম ৭৫-এর পরে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে আমাদের গণমাধ্যম থেকে শুরু করে রেডিও, টেলিভিশন সবগুলোর নাম পরিবর্তন থেকে শুরু করে সকল কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। এখন যে বলা হচ্ছে যে রিপন যে কথাটি বলেছে, যার উদ্বেগের কথা, এটা তো সত্যি যে আমরা কি আসলে বাংলাদেশটাকে আফগানিস্তান তালেবানি রাষ্ট্র বানাতে চাই কিনা। যদি না চাই তাহলে আমি কিন্তু একসময় বলেছি যে আমাদের প্রগতিশীল মানুষ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার প্রেস ব্রিফিংয়ের সময়, প্রেস কনফারেন্সের সময় উনি কিন্তু বলেছেন যে 14 সাল যখন বরণ করা হয় সেই সময়ে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল, এবং মানে সরোয়ার্দী উদ্যানে সেই উৎসব পালন করতে গিয়ে তৎকালীন বিএনপি সরকারের দ্বারা বাধাগ্রস্ত আমরা হয়েছিলাম, এবং তখন বলা হয়েছিল এই নববর্ষ উৎসব পালন করা যাবে না, এটা আমাদের হিন্দুয়ানা। জি, এই যে একটা সরকার, একটা রাজনৈতিক দলে তাদের যদি মতাদর্শ এটা হয়, তাহলে আপনি তার কাছ থেকে কি ধরনের প্রগতিশীল আচরণ আশা করবেন? সেই কারণেই তো আমি বলছি, কিন্তু একটি শক্তিশালী বিরোধী দল না থাকলে আসলে সরকার কতখানি সঠিকভাবে ফাংশন করতে পারে? আপনি কি মনে করেন শক্তিশালী বিরোধী দল তৈরি করা কি মানে সরকারের দায়িত্ব? নিঃসন্দেহে না, কিন্তু এটা তো একটা রাজনৈতিক দলের। আপনি কি মনে করেন যে 1949 সালে যখন বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, তখন কি আওয়ামী লীগ তৈরি হতে 23 বছর সময় লেগেছে? উনি যখন 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, আপনি দেখেন প্রত্যেকটা শব্দ বলেছেন লঞ্চ চলবে, ট্রেন চলবে। সেই আন্দোলন, সেই পাকিস্তানি হানাদার শক্তির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, অথচ বঙ্গবন্ধু কোন ধরনের আন্দোলনের ডাক দিচ্ছেন জনগণের কাছে। আর আমরা কি দেখলাম, ওই 5ই মে ঘটনায় 1 ঘন্টার মধ্যে বেগম খালেদা জিয়া বললেন যে সবাই গিয়ে খাওয়া দাওয়া নিয়ে উপস্থিত হও। সবাইকে বলছে বিরোধী দল না থাকায় আপনারা কি মনে করেন যে আপনাদের সরকারের আসলে অসুবিধা হচ্ছে? এই প্রশ্নটি আওয়ামী লীগ ছাড়া অন্য যারা রাজনৈতিক দল আছে তাদেরকে করা উচিত। আচ্ছা, তুমি ওই যে ভদ্রলোকের নাম কি বললা? রিপন যেটা বলছে যে তালেবান কি হয়ে যাবে, তালেবান জঙ্গিবাদী দেশ হয়ে যাবে, আফগানিস্তানের মতো হয়ে যায় কি না। আমার মনে হয় কি বাংলাদেশে আপনি যে আহ্বান জানিয়েছেন, না আপনি যে জায়গায় বসে আছেন, দেখেন সংবাদকর্মী হিসেবে আমাদের সাকসেসের অনেকগুলো তো সূচক আছে না। আমরা প্রাথমিক শিক্ষা বা শিক্ষায় নারীদের যে অবস্থা আমি দেখতে পাই, বা আমরা সকলেই দেখতে পাচ্ছি, সেটা একটা বড় শক্তির জায়গা। জানেন বাড়ছে নারীদের, না যেই দেশে মেয়েরা এই পরিমাণে শিক্ষিত, সেখানে এইটা আলটিমেটলি সফল হবে না। দেখেন দুইটা শক্তি তো একই সঙ্গে চলে, একটা হলো একদিক থেকে চরম ধ্বংসাত্মক, আরেক দিক হলো সাংঘাতিক প্রগতি, তাই তো? শেষ পর্যন্ত কোনটা জয়ী হবে সেটাই তো দেখতে হবে। আমার ওই জায়গাটা একটা বিশ্বাস আছে যে যেভাবে মেয়েদের পড়াশোনার হারটা বাড়ছে এবং স্কুলে কলেজে যাচ্ছে, আমরা যেটা শুনলাম যে আসলে সবার কাছে বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট, এটা একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। আমি ফিরবো, আমাকে উন্নয়ন বিষয় বলে চিহ্নিত হয়েছে। আমি আরো কতগুলি বিষয় নিয়ে ফিরবো। আমি নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি দেখেন, আমরা আজকে সারাদিন দেখেছি যে বিদেশিদের মধ্যে অনেক এক ধরনের উৎকণ্ঠা আছে। তার আগে একটু আপনাকে ইনফরমেশন দিই, বাংলাদেশে যে কত বিদেশি আছে বৈধ অবৈধ, তার কিন্তু কোনো হিসাব সরকারের কারো কাছে নাই। না, আছে। কিভাবে আছে বলেন? আমাদের যে স্পেশাল ব্রাঞ্চ, তাদের একটা ডিপার্টমেন্ট ওটার কাজই করে এবং তার থাকতেই হবে। যদি না থাকে তার সে ডিউটি পালন করেনি। আমার এমনিতে প্রাথমিক একটা খরচা, যেটা আমি অনেক আগেই জেনেছি রিপোর্ট সূত্রে, সেটা হলো তারা বলছে 1,60,000, এসবি যেটা বলছেন তারা বলছে 1,60,000 বিদেশি আছে। 1.5 লাখের উপরে বৈধ আছে। বৈধ। তাইলে বাকি বলা হয় 10 লাখ মোট বিদেশি আছে। এরা তাহলে কিভাবে করে আছে? না, সেটা হলো যে ওই যে ইয়েটা পারমিশন না নিয়ে যে চাকরি করে, এটা কে দেখবে? এটাই তো স্পেশাল ব্রাঞ্চের কাজ। আমি বলছি সেটা অন্য ডিবেট। আমি বলছি আছে, বৈধ আছে হলো 1.5 লাখেরও বেশি। কিন্তু এমনিতেই যে ধারণা, সেটা হলো যে 8-9 লাখ 10 লাখ এরকম, এটা সঠিক সংখ্যা আমার জানা নেই। এই যে মানুষগুলো আছে, এটা তো আজকে নতুন করে না। এই মানুষগুলো কিন্তু স্বচ্ছন্দে ঘুরে বেড়া। আপনি দেখবেন যে ব্রিটেন থেকে 4 জন এমপি আসলো কয়েকদিন আগে, ঘুরে গেল। তাদের ভিতরে তো আমরা কিন্তু সংখ্যা, ঘটনার সময় তারা কিন্তু ছিলেন এখানে, তারা কিন্তু সংখ্যা প্রকাশ করে যাননি, ওরা নির্বিঘ্নে ঘুরে বেরিয়েছেন। বিদেশিরা আপনি দেখবেন যে ঢাকার চাইতেও বাইরে গিয়ে, মফস্বলে গিয়ে, গ্রামাঞ্চলে গিয়ে অনেক স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে পছন্দ করেন, যেটা জাপানি নাগরিকও ওখানে মিশে গিয়েছিলেন মানুষের সঙ্গে। ওদের উৎকণ্ঠার চাইতে আমার কেন জানি মনে হচ্ছে আমরা বাংলাদেশি, আমাদের উৎকণ্ঠাটা একটু বেশি। দুটো পরপর ঘটনা ঘটছে, প্রত্যেকটা প্রাণ অমূল্য, এটা আমি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যেরকম ভাবে চলে গেল, মানে সব শেষ হয়ে গেল, এত খারাপ অবস্থা আমার মনে হয়নি। হলে আমি, আপনি, উনি এত স্বচ্ছন্দে আমরা ঘোরাফেরা করতাম না। আমরা দেশে একটা কথা আমাদের যখন যেটা শুরু হয় ওটা ক্রমাগত চলতে থাকে। আপনি দেখবেন ক্রমাগত শিশু নির্যাতনের খবর আসছে। আপনি যদি ধর্ষণের খবর ধরেন, ক্রমাগত একই ধরনের খবর আসতে থাকে। সেই জায়গা থেকে কি মানুষের একটা এরকম একটা উৎকণ্ঠা তৈরি হওয়ার কি সুযোগ নাই? উৎকণ্ঠা তো আছে। পলক, না, উৎকণ্ঠা তো অবশ্যই আছে। একটা জিনিস লক্ষ্য করেন, যখন বাংলাদেশে প্রায় $5 বিলিয়ন জাপানিজ বিনিয়োগ হওয়ার বিষয়টি উভয় পক্ষের, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান সফর, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর, চায়না সফর, চায়না প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন। আপনি চিন্তা করে দেখেন যে এই 3টা দেশের মাত্র 20 মাসের মধ্যে প্রায় $12 থেকে $15 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব কিন্তু আছে। এবং আমাদের প্রচুর প্রজেক্টগুলো একের পর এক অনুমোদন পাচ্ছে, পাওয়ার সেক্টরে, আইসিটি সেক্টরে, ইনফ্রাস্ট্রাকচার, রোড কমিউনিকেশন, সব জায়গায়। মানে $15 থেকে $20 বিলিয়ন আগামী 21 সালের মধ্যে বিনিয়োগ আসবে শুধু চীন, জাপান এবং ইন্ডিয়া থেকে। অথচ এখানে পাল্টা একটা প্রশ্ন করি, ওকে আমি ধরে নিচ্ছি অবশ্যই আমাদের আছে, আপনার বিনিয়োগ এখান থেকে বাড়ছে, সেখানে একটা এখানে জাপানিজ প্রতি মাসে 150 থেকে 200 বিনিয়োগকারী আসছিল, ভিসা এরকম ভাবে বাড়ছিল। আজকে লক্ষ্য করে দেখেন যে কি উৎকণ্ঠার মধ্যে। আপনি বলছেন সরকার সবচেয়ে বেশি উৎকণ্ঠার মধ্যে আছে। একটা বাড়িতে যখন আক্রমণ হয়, সেই পরিবারের সদস্য যখন মৃত্যুবরণ করে, সবার আগে কিন্তু সেই পরিবার প্রধানের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়। আপনি কি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বিদেশে থাকাকালীন সময় উনি নিজে এই বিষয়গুলি সুপারভিশন করছেন এবং উনি দেখছেন, এবং উনি কিন্তু এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করছেন, এবং উনি এটাও বলেছেন যে এই অপরাধীদের কোনোভাবে পার পাবে না, এদেরকে ধরা হবে, বিচারের আওতায় আনা হবে, এবং এর পেছনে কারা আছে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে। এবং যত দ্রুত আমরা করতে পারবো, এই যে উৎকণ্ঠা তত দ্রুত দূর হবে। যেভাবে কিন্তু আমরা সৌদি আরবের যে খালাফ হত্যাকাণ্ড, আমরা কিন্তু সেটা মোকাবেলা করেছি। আমরা বলতে চাই যে আমাদের বিচার হয়েছে। আমাদের দেশে এখানে আনোয়ার চৌধুরীর উপর হামলা হয়েছিল, সেটা কিন্তু ধোঁয়াশা ছিল, এবং দীর্ঘদিন সেই মৌলবাদী চক্রকে কিন্তু অনেক আশ্রয় প্রশ্রয় দিয়েছে তৎকালীন বিএনপি জামাতের সরকারের যারা নেতৃত্বে ছিল। কিন্তু আমাদের সময় আমরা প্রকাশ্যে বলতে পারি, আমরা মাথা উঁচু করে বলতে পারি, বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের আওয়ামী লীগ সরকারের আশ্রয় প্রশ্রয়ে কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিবাদী, কারো কোনো অস্তিত্ব থাকবে না, এবং শেখ হাসিনা সরকার এই ধরনের অপরাধী, হত্যাকারী, সন্ত্রাসীদের কোনো রেহাই দেবে না। এই যে গাইবান্ধায় আওয়ামী লীগের যে সংসদ সদস্য, শুধু গাইবান্ধার সংসদ সদস্য না, বাংলাদেশে, হ্যাঁ আমি বলছি যে সংসদ সদস্য তো পরের কথা, আমাদের সরকার মন্ত্রী সভায়ও যারা আছেন তাদের বিরুদ্ধেও যে কোনো প্রয়োজনে কোনো ধরনের ব্যবস্থা নিতে কুণ্ঠিত হয়নি। আমরা প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকি যে আমাদের ত্রুটি যেন তিল পরিমাণ না হয়, কারণ প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা এমপি জানে যে শেখ হাসিনা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সে এমপি হোক, মন্ত্রী হোক, কারো রেহাই নাই।
অপরাধ করলে তার অবশ্যই শাস্তি হবে। সে মন্ত্রী হলেও হবে, তার মন্ত্রী পুত্র হলেও হবে, এমপি পুত্র হলেও হবে। আপনি দেখেন সে সিটিং এমপি, 1 সেকেন্ডও দেরি করা হয়নি, তার কিন্তু অস্ত্র লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা রনির ক্ষেত্রেও দেখেছি, সবার ক্ষেত্রে আমি বলতেছি একটাই কথা, ছাত্রলীগের 630 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কয়েকজনের ফাঁসির দণ্ড কার্যকর, মানে ফাঁসির দণ্ড হয়েছে। আমি বলতে চাচ্ছি যে হয়তো হ্যাঁ বিশাল দল, বিশাল জনগোষ্ঠী, অনেক কর্মী বাহিনী, এখানে খারাপ ভালো অনেকে দুইজন থাকে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার যে আপনি বলবো যে তার যে ন্যায় শাসন, তার যে বিচার, সেটা হচ্ছে যে যারা সৎ পথে থাকবে, যারা ভালো করবে তাদেরকে উনি পুরস্কৃত করেন, যারাই ক্ষতি করবে দলের জন্য, দেশের জন্য অপরাধ করবে তাদের কোনো রেহাই নাই। তাহলে দেশে আসলে যথেষ্ট সুশাসন আছে এমনটা বলা যায়? অবশ্যই। আমি যে কয়টা উদাহরণ দিচ্ছি আপনি বলেন অন্য কোনো সরকার বা অন্য কোনো দলের প্রধানের কথা একটা বলেন। দেখুন, আমি জানি না আপনি সুশাসনকে কিভাবে ব্যাখ্যা করবেন। আমি মেনে নিচ্ছি বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, এখানে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু বাংলাদেশ থেকে এই সময় আমরা অনেক যাদেরকে বলা হয় বোর্ড পিপল, সেটাও আমরা দেখেছি। সো আমি সেটাই বলছি যে আমরা প্যারাডক্সেসগুলোও দেখছি, প্যারাডক্সেসগুলোও আমাদের সামনে আসছে, সেটা একটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তাই না? তারপরে ধরেন আমরা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতেও দেখেছি যে কী ধরনের ঘটনাগুলো ঘটছে। তারপরে আপনি নিজেই তো বললেন ধরেন শিশুদের বিরুদ্ধে যেগুলো হচ্ছে, তারপরে নারী নির্যাতন, এগুলো তো হচ্ছে। আমি বলছি না যে আমি অ্যাচিভমেন্টগুলোকে, অপরাধ তো ঘটবে, অপরাধ ঘটলে পরে সেটি আসলে বিচার হয় কি না, এই প্রশ্নটির ক্ষেত্রে আমি প্রশ্ন রেখেছি যে আসলে সুশাসন তাহলে আছে কিনা। এখানে দেখেন এভাবে আপনি প্রশ্নগুলো, আপনি কতগুলো ইন্ডিকেটরস আমি হয়তো বলবো যে হ্যাঁ আমরা দেখছি সাকসেস, আবার কতগুলো জায়গায় আমরা দেখছি না, কারণ এটা স্বাভাবিক। এটা হতে পারে না যে একদম আপনি অপটিমাম কোথাও 100 চলে যেতে পারেন। আমার কাছে যে জায়গাটা আমি যেখানে চিন্তিত, সেটা আমার মনে হয় বাংলাদেশে গণতন্ত্রের ঘাটতি আছে। কারণ আমার মনে হয় যে নির্বাচনটি হয়েছে সেটা সেই নির্বাচনটি বিতর্কিত ছিল, এবং সেখানে যেরকম আমি শুধু নির্বাচনে কি গণতন্ত্রের একটি মাত্র, গণতন্ত্র বলতে তো অনেক বড় কিছু, নির্বাচন তার একটি অংশ মাত্র। অফকোর্স সেটি তো অংশ। সো সেই নির্বাচনের মাধ্যমেই তো আমি আমার প্রতিনিধিদেরকে নির্বাচিত করব। সেখানে যদি আমি আমার ভোট দেওয়ার অধিকারটা থেকে বঞ্চিত হই, তাহলে আমি কেমন, আমার সেই ভয়েসটাই তো আমার থাকছে না। তাতে তাহলে এখন দেশে কি অসুবিধাটা হচ্ছে? আপনি মনে হয় না যে গণতন্ত্রের জন্য একটা, আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে একটা শক্তিশালী বিরোধী দল দরকার? আপনি মনে হয় না, আপনার প্রশ্নের মধ্যেই তো সেটা ছিল। আমার মনে হয় যে গণতন্ত্রের যে ভিত্তিগুলো, দেখেন উনি সরকারের মাননীয় মন্ত্রী, উনি সরকারের কথা বলবেন। আমি সাধারণ নাগরিক হিসাবে যা দেখছি, যেগুলো আমার বিশ্লেষণ, সেই জায়গা থেকে আমি বলছি, এবং আমি মনে করি যে সেটাও আমার একটা অধিকার, আমার এটা অবশ্যই এটা আমার বলার অধিকার আছে, কারণ আমি ভোট দিতে পারিনি। সো সেখানে তো আমি সেখানে বঞ্চিত হয়েছি, সেটা আমার রাজনৈতিক একটা অধিকার ছিল। জি, এই প্রসঙ্গে জুনায়েদ আহমেদ পলক, খুব সংক্ষেপে, আমার আর সময় নাই, খুব সংক্ষেপে, যে আমেনা মহসিন যে প্রসঙ্গগুলি তুললেন, যে একটা ঘাটতি তিনি দেখছেন গণতন্ত্রের ক্ষেত্রে, এই ঘাটতির মূল কারণে আমি বলবো যে বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন একসময়, বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তহীনতা এবং ভুল সিদ্ধান্তের কারণে তাদের যে রাজনৈতিক অপরিপক্কতা, এবং আসলে যে বিএনপি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, এবং এরা অর্থ এবং অস্ত্রের জোরে চলে, এটা কিন্তু দীর্ঘদিন পরে বোঝা যাচ্ছে। দেখেন মাত্র 5 বছর ক্ষমতার বাইরে থেকে একটা সংগঠন কিভাবে দুর্বল হতে হতে আস্তে আস্তে ম্রিয়মাণ হয়ে যায়, যার সাংগঠনিক রাজনৈতিক আদর্শ যদি না থাকে, আদর্শিক যদি কোনো বিশ্বাস না থাকে, কোনো সংগঠন টিকতে পারে না। না, আমার লাস্ট বক্তব্য হলো যে যদি দেখেন, যদি একটা দেশে গণতন্ত্রের ভিত্তিগুলো শক্তিশালী না হয়, তাহলে আপনি কোন ইনস্টিটিউশনসগুলো শক্তিশালী হয়ে পড়বে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং উনি যেটা বলছিলেন এক্সট্রিমিজমের কথা, এই ভ্যাকুয়ামের মধ্যে বিভিন্ন ধরনের এক্সট্রিমিজমের জন্ম নেবে। নিশ্চয়ই সরকার এই সমস্ত বিষয়গুলির মধ্যে সচেতন থাকবে, সতর্ক থাকবে, এবং তাদের সব ধরনের সংকট মোকাবেলার প্রস্তুতি রাখবে, আমরা সেই প্রত্যাশাই আসলে করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।